আজকে চ্যাপ্টার 11 পড়ব। চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ ও লিবনিজের উপপাদ্য। তাহলে জেনে নিই আজকে আমরা কী পড়বো। একটু শুরুতে ক্লাস পেইনটা দেখে নিই। আজকে আমরা প্রথমেই জানবো পর্যায়ক্রমিক অন্তরীকরণ কী। তারপর জানবো যে আমাদের দুইটা প্রশ্ন সলভ করব, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে এসেছে এমন দুইটা প্রশ্ন আমরা সলভ করে দেখাবো। এই চ্যাপ্টারের উপর কেমন কেমন প্রশ্ন আছে, কেমন ধরনের প্রশ্ন হতে পারে, এইখান থেকে আমি বাছাই করে দুইটা প্রশ্ন নিয়ে এসেছি। এই দুইটা প্রশ্ন সলভ করে আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে শুরুতেই জেনে নিই পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কী। পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে একটি ফাংশনকে একটি চলকের সাপেক্ষে ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলা হয়। অর্থাৎ আমি একটা ফাংশন নিয়ে এই ফাংশনটিকে যে কোনো একটি চলকের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, তারপর আবার অন্তরীকরণ করব, তারপর আবার অন্তরীকরণ করব। এরকম যে আমি বারবার করে অন্তরীকরণ করছি, এটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটাকে আমরা ধারাবাহিক অন্তরীকরণও বলতে পারি। আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো। উদাহরণ হচ্ছে y=x⁵। আমি এই একটা ফাংশন লিখেছি y=x⁵। এই ফাংশনটাকে ধরি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমি শুরুতেই x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাচ্ছি? y1=5x⁴। দেখো, আমি যদি y কে অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে কি পাই? dy/dx। আমরা এই dy/dx কেই y1 দিয়ে প্রকাশ করতে পারি। এজন্য আমি dy/dx না লিখে y1 লিখেছি। দুইটাই একই কথা প্রকাশ করে। আমি এই মানটাকে আবার অন্তরীকরণ করলাম। আবার অন্তরীকরণ করে কি পেলাম? y2 এই 5টাকে x⁴ এর সাথে সহগ হিসাবে আছে, তাহলে আমি সহগটা এখানে লিখে দিলাম। আর x⁴ কে অন্তরীকরণ করলে কি পেলাম? 4x3। আমি যে অন্তরীকরণটা করলাম কি সূত্র ব্যবহার করে করলাম, আমি একটু সূত্রটা তোমাদেরকে লিখে দিই। আমি এই সূত্রটা ইউজ করেছি। দেখো, আমার এখানে x⁴ আছে, মানে x এর সাথে কোনো একটা পাওয়ার আছে। আমরা তাহলে সূত্রটা ইউজ করবো এরকম যে d/dx x⁴n। এই যে এখানেও পাওয়ার আছে, এখানেও পাওয়ার আছে, অর্থাৎ আমার এখানে n এর মানটা 4 দেওয়া আছে। আমরা এই হিসাবে এই সূত্রটা ইউজ করেছি। আমি অন্তরীকরণের সূত্রের প্রয়োগের একটা ক্লাস নিয়েছিলাম। তোমরা ওই ক্লাসটা দেখলে এই সূত্রগুলো কিভাবে সলভ করতে হয় বা এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখতে পারবে। আমি এই সূত্রটা এখানে ইউজ করেছি, করে এই মানটা পেলাম। তারপর 5 এবং 4 গুণ করে এই মানটা পেয়ে গেলাম। এখন যে ভ্যালুটাকে পেলাম আমি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, করে কি পেলাম? y3, 20টা সহগ আকারে আছে, 3x² গুণ করে দিয়ে এটা পেলাম। এই যে আমি বারবার করে অন্তরীকরণ করছি, অর্থাৎ একই অন্তরীকরণ x এর সাপেক্ষে বারবার করে করছি, এটাকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলবো। এখন আমরা প্রবলেমে চলে যাব যে এই চ্যাপ্টারের প্রবলেমগুলো ঠিক কীরকম। দেখো, আমি একটা প্রবলেম এখানে লিখে দিয়েছি। y=e⁴a sin inverse x হলে দেখাও যে 1 - x² y2 - x y1 = a²y। এই ধরনের প্রবলেমগুলা আমরা কিভাবে সলভ করব আমরা একটু দেখে নিই। তাহলে আমরা শুরুতে লিখে নিই y=e⁴a sin inverse x। আমি এটাকে কি করব? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে একটু আগে দেখেছি কি পাবো? y কে কি পাবো? y1 পাবো। আর এই পাশে কি করব? এই পাশে আমরা দেখব কোন সূত্র ব্যবহার করা যায়। দেখো, আমি সূত্রটা একটু লিখে দেই। d/dx e⁴x এই সূত্রটা ব্যবহার করা যায় এখানে। তাহলে এখানে আমি x এর বদলে কাকে ধরছি? a sin inverse a কে ধরছি। তাহলে আমি অন্তরীকরণটা করে নিলাম। কি পেলাম? y কে অন্তরীকরণ করে পেলাম y1, আর e⁴a sin inverse x কে অন্তরীকরণ করে পেলাম e⁴a sin inverse x। দেখো, আমি x এর বদলে এখানে কাকে লিখেছিলাম? a sin inverse x। তাহলে আমি আবার এই a sin inverse x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এই যে এটাকে অন্তরীকরণ করে এই মানটা পেলাম। আর এখানে কিছুই করিনি, জাস্ট এই d/dx a sin inverse x কে অন্তরীকরণ করে মানটা পেলাম। সূত্রটা কি ইউজ করেছি একটু লিখে দিই। দেখো, আমি এই সূত্রটা এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এখন আমি উভয় পক্ষকে √1 - x² দিয়ে গুণ করব। গুণ করে এই মানটা পেলাম। এখন দেখো, আমি যে এখানে যে পেলাম এই অংশটা e⁴a sin inverse x, আমার এই মানটা তো এখানে আছে। এটা সমান সমান কত আছে? y। তার মানে আমি এই অংশটার বদলে কত লিখতে পারি? y লিখতে পারি। তাহলে আমি এখানে y এর মানটা বসিয়ে দিব। এই যে y এর মানটা বসিয়ে দিলাম। এখন আমি যে মানটা পেলাম এটার উভয় পাশে আমরা কি করব? বর্গ করব। বর্গ করে দিলাম। বর্গ করে দিয়ে দেখো y1 হোল স্কোয়ার হয়ে গেল, এখানে রুটটা বাদ চলে গেল, আর এই পাশেও বর্গ করে নিলাম। এখন আমরা এই সমীকরণটাকে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে নিব। এখন কথা হচ্ছে যে আমরা কতবার পর্যন্ত অন্তরীকরণটা করব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো আমরা প্রশ্ন দেখে, যে আমাদের প্রশ্নে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা আছে। দেখো, আমাদের প্রশ্নে সর্বোচ্চ y2 আছে,
এছাড়া এখানে y1 আছে, এখানে y আছে, তার মানে আমি y2 অর্থাৎ সর্বোচ্চ x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করলেই y2টা পাবো। তাহলে আমরা সর্বোচ্চ এই ম্যাথটা সলভ করার জন্য 2 বার অন্তরীকরণ করব x এর সাপেক্ষে। তাহলে আমি আরেকবার অন্তরীকরণটা করে নিচ্ছি। অন্তরীকরণ করে নিলাম। দেখো আমি কোন সূত্রটা এখানে ইউজ করেছি, আমি সূত্রটি একটু লিখে দেই। আমি uv সূত্র ইউজ করেছি, d/dx u ডট v, এই সূত্রটি ইউজ করেছি। কিভাবে? এই অংশটাকে u ধরেছি, এই অংশটাকে v ধরেছি, uv সূত্র ইউজ করে আমি অন্তরীকরণটা করেছি। এই যে আমি সূত্রটা এখানে লিখে দিয়েছি। আচ্ছা, তারপর আমি কি পেলাম? দেখো আমি উভয় পাশে দেখো 2y1 ছিল, এ পাশেও ছিল, এই যে 2y1 এখানেও আছে, আবার এখানেও আছে 2y1। আমি কি করলাম? উভয় পাশকে 2y1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2y1টা আমাদের চলে যাবে। তাহলে কি থাকে? 1 - x স্কোয়ার y2 প্লাস এই যে y1 স্কোয়ার ছিল, এটা একটা চলে গেল, একটা থাকলো, আর এখানে কি আছে? 2 তো ভাগ করে দিয়েছি, তার মানে শুধু -x আছে, ইকুয়াল টু a স্কোয়ার y, 2y1 দিয়ে ভাগ করে আমরা এই মানটা পেলাম। এখন আমরা দেখো জাস্ট কিছুই করিনি, এই মাইনাস দিয়ে এই অংশটা গুণ করে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এই মানটা পেলাম। একটু খেয়াল করে দেখো আমাদের প্রশ্নে কি ছিল। আমাদের প্রশ্নে ছিল দেখো 1 - x স্কোয়ার y2, এই যে 1 - x স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু a স্কোয়ার y, ইকুয়াল টু a স্কোয়ার y। তার মানে আমাদের প্রশ্নের মানটা আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের প্রমাণটা কমপ্লিট। সুতরাং এইটা ইকুয়াল টু এটা শর্ট। ঠিক একইভাবে আমরা আরেকটা অঙ্ক করব, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। আমি সেকেন্ড প্রবলেমে চলে যাচ্ছি। দেখো প্রবলেমটা দিয়ে দিয়েছি, কি দিয়েছি? y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x হলে দেখাও যে 1 - x স্কোয়ার y2 মাইনাস xy1 প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। আমাদের এই প্রমাণটা দেখাতে হবে। তাহলে আমরা ঠিক আগের মতোই লিখে নিলাম, এখানে y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x। তাহলে আমরা কি করব? শুরুতেই কি করব? অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিলাম। দেখো এই অংশে আমি অন্তরীকরণ করে কি পেয়েছি? cos m sin ইনভার্স x। আমি কোন সূত্রটি ইউজ করেছি? d/dx sin x = cos x। আমি এই সূত্রটা এখানে ইউজ করেছি। দেখো এখানে x এর বদলে আমি কাকে ধরেছি? m sin ইনভার্স x কে। তাহলে আমি m sin ইনভার্স x কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অর্থাৎ আমি যাকেই x ধরব তাকেই আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অর্থাৎ x এর জায়গায় যদি x না থাকে, অন্য কেউ থাকে, তাহলে তাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। আচ্ছা, তারপর আমি কি করলাম? জাস্ট সিম্পলি এই অন্তরীকরণটা করে নিলাম। সাইন ইনভার্স x এর সূত্রটা বসিয়েছি এখানে। এখন আমি উভয় পাশে √1 - x স্কয়ার দিয়ে গুণ করব। আমি গুণ করে দিলাম, করে এই মানটা পেলাম। এখন উভয় পাশে কি করব? বর্গ করে নিব। বর্গ করে এই মানটা পেলাম। দেখো এই পাশে আমার কি আছে? cos স্কয়ার m sin ইনভার্স x। আমরা কি জানি? cos স্কয়ার থিটা = 1 - sin স্কয়ার থিটা। আমরা জাস্ট cos স্কয়ার থিটা = 1 - sin স্কয়ার থিটা, এই মানটা বসিয়ে দিলাম। এখানে থিটার বদলে কাকে লিখেছি? m sin ইনভার্স x কে আমি থিটা ধরেছি। এই যে m sin ইনভার্স x টা আমি সম্পূর্ণ লিখে দিলাম। কথা হচ্ছে যে এই কাজটা আমি কেন করলাম? এই কাজটা করলাম এই জন্য যে দেখো এখানে যে আমার সাইন m sin ইনভার্স x আছে, এই মানটা আমার প্রশ্নেও ছিল। এটা সমান সমান কি ছিল? y ছিল। আমরা এই মানটা সমান সমান y বসাতে চাই, এজন্য আমি এই সূত্রটা এখানে ব্যবহার করেছি। যদি আমার সরাসরি সাইন চলে আসতো তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতাম না, আমরা সরাসরি মান বসিয়ে দিতাম। এখন আমরা কি করব? তাহলে এই অংশের বদলে y বসাবো। সাইন m sin ইনভার্স x = এই যে y বসালাম, আর এই যে স্কয়ারটা ছিল, এই যে স্কয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? আগে যেরকম করেছিলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ, যেহেতু আমার এখানে সর্বোচ্চ কত আছে? y2 আছে, মানে আমি দুইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এই ইকুয়েশনটাকে। আবার অন্তরীকরণ করলাম কিভাবে? ঠিক আগের অঙ্কের মতো uv সূত্র ইউজ করে। এটাকে আমার u ধরেছি, এটাকে আমার v ধরেছি, uv সূত্র ইউজ করে আবার অন্তরীকরণটা করলাম। করার পরে এই মানটা পেলাম। তারপর জাস্ট 2y1 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলাম, অর্থাৎ উভয় পাশে 2y1 দিয়ে ভাগ করে আমি এই মানটা পেয়েছি। এখন আমি আবার xy1টা গুণ করে দিব, গুণ করে দিয়ে এই মানটা পেলাম। তারপর আমার m স্কয়ার y এই পাশে ছিল, আমি এই পাশে নিয়ে আসলাম। কেন এই পাশে নিয়ে আসলাম? দেখো প্রশ্নের মধ্যে আমার m স্কয়ার yটা এই পাশে ছিল, এজন্য আমরা জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসছি। এখন একটু প্রশ্নটা মিলিয়ে দেখো, আমাদের প্রমাণটা হয়ে গেছে। সুতরাং 1 - x স্কয়ার y2 মাইনাস xy1 প্লাস m স্কয়ার y = 0 দেখানো হলো, অর্থাৎ শর্ট। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আরও কিছু শিখব। ধন্যবাদ সবাইকে। CPI Polytechnic